শুরু করছি ঠাকুরদার ঝুলির দ্বিতীয় পর্ব। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সুপ্রিম কোর্টে গিয়ে খাল কেটে কুমির ডেকেছেন, আমিও তেমনি এই নির্বাচনী ইতিহাস এবং তার মধ্যে দিয়ে ভারতবর্ষের রাজনীতির রূপান্তরের কথা বলবো বলে মনস্থ করে প্রথম পর্ব শেষ করার পরে দেখছি এ তো প্রায় অতল সমুদ্র। সুতরাং আমি এটাকে বিস্তারিতই বলার চেষ্টা করব। হয়তো আপনারা বোর হবেন, হয়তো দেখা বন্ধ করে দেবেন, কিন্তু যেহেতু পারম্পর্য না থাকলে ঘটনা প্রবাহ এগোয় না, অতএব এই কাজটা আমাকে করতেই হচ্ছে। খুব ইচ্ছাই করছি তা নয়, এক ধরনের একাডেমিক বাধ্যবাধকতার কারণে করছি বলতে পারেন। সর্বাগ্রে বলি, আমি গতকাল আপনাদের বলেছিলাম ভালো লাগলে জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। আমি সত্যি বলছি, সাধারণত বিনয়ী বলে আমার কোনো দুর্নাম নেই, তবু আজকে একেবারে বিনয়ে মাথা অবনত করে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যতগুলো কমেন্ট পেয়েছি তার মধ্যে একটাতেও বলা হয়নি যে না সুবর্ণবাবু এই বাজে চেষ্টা আপনি বন্ধ করে দিন। ফলে বুঝতে পেরেছেন তো, পাগলকে সাঁকো দেখালে যা হয়, আমার ঠিক সেই অবস্থা হয়েছে। এবার ফিরে আসি কাজের কথায়। 1967 সালে কংগ্রেস প্রথম স্বাধীনতা উত্তর ভারতবর্ষে মস্ত বড় ধাক্কা খেয়েছিল। লোকসভায় তাদের আসন সংখ্যা ড্রাস্টিক্যালি কমে গেছে। উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, তামিলনাড়ু, বাংলা সর্বত্র তাদের শাসনের পরিসমাপ্তি ঘটেছিল। অন্য রাজ্য নিয়ে আলোচনায় তো আমার করতে গেলে মহাভারতের অবতারণা হয়ে যাবে, ফলে আমি নিজের রাজ্যেই নিয়েই থাকছি। দেখুন, প্রত্যেকটা রাজ্যে কংগ্রেসের ভাঙনের পিছনে নিজস্ব কারণ ছিল। এই যে উত্তরপ্রদেশের কংগ্রেসিরা দল ছাড়লেন কিংবা বিহারে ছাড়লেন, এই কারণগুলোর সঙ্গে বাংলার কারণগুলো মিলবে না। ফলত আজকে আমি এর প্রেক্ষাপটটা কিভাবে রচিত হলো, ভালোই তো চলছিল, হঠাৎ করে 60-এর দশকের গোড়া থেকেই বলতে পারেন কংগ্রেসের ভিতরে একটা কোথাও যেন একটা সুর কেটে গেছে, তাল কেটে গেছে, ছন্দ কেটে গেছে বলে মনে হতে শুরু করলো। আর সেটা মোমেন্টাম পেল এই 65-66, অবশেষে 67-তে এসে। এখন এই যে কংগ্রেসের ভাঙন হলো, অজয় মুখার্জির নেতৃত্বে প্রায় 25-30 জন বিধায়ক দল ছেড়ে দেওয়ায় কংগ্রেস বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালো এবং তার ফলে ভোট অনিবার্য হয়ে দাঁড়ালো। তার প্রেক্ষাপটটা তো অনেক দিন ধরে তৈরি হচ্ছে। এখন অনেকে বলেন যে এটা ব্যক্তিগত দ্বন্দ্বের ফল, প্রফুল্ল সেন অতুল্য ঘোষের সঙ্গে অজয় মুখার্জির বনিবানা না হওয়া, কিন্তু সেটা অকিঞ্চিতকর আংশিক সত্য। আসল সত্যটা হলো এটা ছিল দীর্ঘদিনের জমে থাকা রাজনৈতিক, সাংগঠনিক ও আদর্শগত সংঘাতের বিস্ফোরণ। এই ভাঙনের পিছে আমার মতে বেশ কয়েকটি স্তর কাজ করেছিল। দিল্লির কংগ্রেসের নেতৃত্ব বনাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের দ্বন্দ্ব, ক্ষমতা বন্টনের প্রশ্ন, অর্থাৎ কার হাতে কি ক্ষমতা থাকবে, এবং এক ধরনের নতুন রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা যার সঙ্গে কংগ্রেস নেতৃত্ব তালই মেলাতে পারেনি।
এখন ইন হাইন্ডসাইট মনে হয় এই ব্যাপারটা তারা বুঝতেই পারেননি। এখন প্রথমত প্রেক্ষাপটটা দেখুন, বোঝা খুব জরুরি। স্বাধীনতার পরে প্রায় 2 দশক কংগ্রেস বাংলা এবং গোটা ভারতে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছিল। 60-এর দশকে এসে সেই আধিপত্যে ফাটল ধরতে শুরু করে। পশ্চিমবঙ্গে যেটা হয়, খুব সংক্ষেপে বলতে গেলে, খাদ্য আন্দোলন, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, এইসব ইস্যু নিয়ে তলায় তলায় জন অসন্তোষ প্রথমে দিক দিক করে জ্বলছিল, তারপর সেটা বিস্ফোরণের আকার নেয়। এখন এ প্রসঙ্গে 66 সালের খাদ্য আন্দোলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যা কংগ্রেস সরকারের প্রতি মানুষের আস্থাকে একেবারে নাড়িয়ে দেয়। এই সময় কংগ্রেসের ভিতরে প্রশ্ন উঠতে শুরু করে, পুরনো নেতৃত্ব কি বাস্তব পরিস্থিতি বুঝতেই পারছে না? এই প্রেক্ষাপটে সামনে আসেন অজয় মুখোপাধ্যায়। তিনি কে ছিলেন? একজন জনপ্রিয় গ্রাম ভিত্তিক নেতা, আপাদমস্তক সৎ, গান্ধীবাদী, এবং তার স্থির বিশ্বাস ছিল যে তার দলের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। ওই দিল্লিতে বসা লোকগুলো বাংলার রিয়ালিটি বোঝেই না। তার অভিযোগ ছিল যে আমাদের রাজ্যের এই প্রদেশ কংগ্রেসকে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, স্থানীয় নেতাদের মতামতকে উপেক্ষা করা হচ্ছে এবং প্রশাসনে দুর্নীতি ও অদক্ষতা বেড়ে গেছে। এটা গেল একটা। দ্বিতীয় যেটা ছিল সেটা হলো সংঘাতটা সংগঠন বনাম ক্ষমতার লড়াই। পশ্চিমবঙ্গ কংগ্রেসের তৎকালীন শক্তিশালী মুখ ছিলেন প্রফুল্লচন্দ্র সেন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন। তার নেতৃত্বে সরকার চলছিল, কিন্তু দলের অনেকেই মনে করতেন তার প্রশাসন মাত্রাতিরিক্ত কঠোর, জনবিচ্ছিন্ন এবং অপ্রতুল। বিশেষ করে খাদ্য সংকট সামলাতে তার ব্যর্থতা তার জনপ্রিয়তাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিল। ফলে দলের ভিতরেও বিরোধ কিন্তু তীব্র আকার ধারণ করে। এরপরে এই দ্বন্দ্বে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকাটাও কিন্তু ইকুয়ালি গুরুত্বপূর্ণ। ইন্দিরা গান্ধী তখন সদ্য প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি নিজেও কংগ্রেসের সিন্ডিকেটের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত। বাংলা কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে তিনি সরাসরি হস্তক্ষেপই করতে চাননি বা পারেননি। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই সব কারণ মিলিয়ে 67 সালে অজয় মুখার্জি ও তার অনুগামীরা কংগ্রেস থেকে বেরিয়ে এসে তৈরি করেন বাংলা কংগ্রেস, পশ্চিমবঙ্গের প্রথম আঞ্চলিক দল। এখন এটাকে যদি আমরা বলি একটা দল ভাঙা গোষ্ঠী, তাহলে বোধহয় এদের প্রতি সুবিচার করা যাবে না। এটাকে আমরা বরং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে এক ধরনের রাজনৈতিক বিদ্রোহ বলে দেখতে পারি, যেখানে তারা বলেছিলেন দিল্লি আমাদের বুঝতে পারে না, আমরা নিজেরাই নিজেদের পথ ঠিক করে নেব। আর এর পরবর্তী যা ঘটনা প্রবাহ সেগুলো আরও তাৎপর্যপূর্ণ। 67 সালের বিধানসভা নির্বাচনে বাংলা কংগ্রেস বামপন্থী দলগুলির সঙ্গে জোট গঠন করে তৈরি করে নতুন যুক্তফ্রন্ট সরকার। অজয় মুখার্জি মুখ্যমন্ত্রী হন এবং প্রথমবার কংগ্রেস বাংলায় ক্ষমতা হারায়। এটাকে যদি আমরা শুধু একটা সরকারের পরিবর্তন হিসেবে দেখি,
তাহলে সেটা একেবারেই ঠিক হবে না। এখন এই পরিবর্তনের ইনএক্সরেবলি যেটা ইঙ্গিত করছিল সেটা হচ্ছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি এবং একটা কোথাও মৌলিক পরিবর্তন ঘটে যাওয়ার সূত্রপাত, যেখানে কংগ্রেসের একদলীয় আধিপত্য ভেঙে বহুদলীয় জোট ভিত্তিক রাজনীতির সূচনা হয়েছিল। আরও গভীরে গেলে দেখা যায় এই বিভক্তির ভিতরে একটা ঐতিহাসিক স্রোতও কিন্তু কাজ করেছিল। স্বাধীনতার পরে কংগ্রেস কি ছিল? কংগ্রেস ছিল একটা ছাতার মতো, যাকে অনেকে বলতেন আমব্রেলা পার্টি। এমন একটা মঞ্চ যেখানে ডান বাম মধ্যপন্থী সব ধরনের মতাদর্শ জায়গা পেয়ে যেত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই যে বিস্তৃত কাঠামো সেটা আর টেকানো গেল না। কেন না? সমাজে শ্রেণীবিরোধ, কৃষক শ্রমিকের দাবি, আঞ্চলিক স্বার্থ, এই সব প্রশ্নই আরও তীব্র হয়ে উঠল। কংগ্রেস এই সব প্রশ্নে নতুন উদ্ভূত হওয়া প্রশ্নগুলোর জবাব দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। ফলে দলের ভাঙন ছিল এদিক থেকে দেখতে গেলে একেবারে অনিবার্য। এখন সংক্ষেপে বললে 67 সালে বাংলায় কংগ্রেসের বিভাজন হয়েছিল প্রধানত 3টি কারণে। তার মধ্যে আজ আমি শুধু একটি কারণ নিয়েই আলোচনা করে এই পর্ব শেষ করব, নইলে এটা অনেক লম্বা হয়ে যাবে। 1 নম্বর কারণ ছিল প্রশাসনিক ব্যর্থতা এবং জনগণের মনে ক্রমবর্ধমান অসন্তোষ। 2 নম্বর কি? কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের সংঘাত। আর 3, বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কংগ্রেসের অসামঞ্জস্য। এই ভাঙনই পরবর্তীকালে বাংলায় বাম রাজনীতির উত্থানের দরজা খুলে দেয় এবং দীর্ঘমেয়াদী ফল যদি দেখেন তাহলে কংগ্রেসকে প্রান্তিক শক্তিতে পরিণত করে। এখন আমি যদি বলি 67 সালের ভাঙনের পিছনে প্রশাসনিক ব্যর্থতা একটা বড় ভূমিকা পালন করেছিল, তাহলে সেটাকে দয়া করে বিমূর্ত অভিযোগ হিসেবে দেখবেন না। এটা ছিল দৈনন্দিন জীবনের একটা নির্মম বাস্তবতা, যা সরাসরি মানুষের পেটে, জীবিকায় এবং মর্যাদায় আঘাত করেছিল। এই ব্যর্থতার কেন্দ্রে ছিল খাদ্য সংকট, মূল্যবৃদ্ধি, রেশনিং ব্যবস্থার ভাঙন এবং প্রশাসনের প্রতি মানুষের প্রায় সম্পূর্ণ আস্থাহানি। আর এই সব কিছুর বিস্ফোরণ ঘটে যে ঘটনা প্রবাহে ইতিহাসে সেটাই পরিচিত খাদ্য আন্দোলন নামে। এখন খাদ্য আন্দোলনটা কি? খাদ্য আন্দোলনটা হচ্ছে এই যে ধীরে ধীরে পুঞ্জীভূত হওয়া ক্ষোভ, এটা 1966 সালে বিস্ফোরিত হয়ে রাস্তায় নেমে পড়ে। ছাত্র, শ্রমিক, গৃহবধূ প্রায় সবাই খাদ্যের দাবিতে আন্দোলনে নামেন। তাই এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত, কিন্তু গোড়ার দিকে স্বতঃস্ফূর্ত থাকলেও পরের দিকে এটা একটা রাজনৈতিক চেহারা নিয়ে নেয়। বামপন্থী দলগুলি এটিকে সংগঠিত করে এবং কংগ্রেস সরকারের বিরুদ্ধে একটা বৃহৎ গণ আন্দোলনে পরিণত করে। সরকারের জবাবে এমন নীতি গ্রহণ করে যেন মনে হয় যে মানুষের দাবি দাবাগুলো সব অসঙ্গত, এরা বামপন্থীদের প্ররোচনায় রাস্তায় নেমেছে
ঠিক যে অ্যাটিটিউড আজকেও আমরা কোনো বিরোধী দল শাসকের বিরুদ্ধে কিছু করলে তাদের গায়েও ওই একই লেভেল সাঁটতে দেখে থাকি। এখন কি হয়েছিল খাদ্য আন্দোলনে? পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছিল, গুলি চালিয়েছিল, অসংখ্য গ্রেফতার করেছিল। তার চেয়েও বড় কথা, বহু মানুষ নিহত হয়েছিলেন। এই যে রক্তপাত, সেটা পরিস্থিতিকে একেবারে উত্তাপের তুঙ্গবিন্দুতে পৌঁছে দিয়েছিল। তখন কিন্তু প্রশাসনের ব্যর্থতা আর কেবল অর্থনৈতিক ছিল না, এটাকে মানুষ দেখতে শুরু করে নৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা হিসেবেও। মানুষ মনে করতে শুরু করে এই সরকার তাদের শত্রুতে পরিণত হয়েছে। এবং যেহেতু আমি মফস্বলে থাকতাম, অতএব আমি দেখেছি যেই অসন্তোষ শুধু শহরে সীমাবদ্ধ ছিল না, কিন্তু গ্রামাঞ্চলের মধ্যেও কৃষকদের মধ্যে বিশেষ করে এই ক্ষোভ ধিকি ধিকি বাড়ছিল। তারা ফসলের ন্যায্য দাম পাচ্ছিল না। এই যে প্রকিউরমেন্ট পলিসি, তা নিয়েও তাদের প্রচণ্ড অসন্তোষ ছিল। এবং গ্রামীণ দারিদ্র্য এতটাই প্রকট হয়ে উঠেছিল যে তার বলার নয়। আমরা থাকতাম ঝাড়গ্রামে, কিন্তু ঝাড়গ্রামটা একটা মহকুমা শহর, খুবই সুন্দর, ছবির মতো, কিন্তু তার আশেপাশে তো সব গ্রাম ছিল না। সেই গ্রামের মানুষরা শহরে আসতেন, তাদেরকে দেখতাম ভুখা পেটে জীবন কাটানো কাকে বলে, তাদের দেখলে সেটা বোঝা যেত। এর ফলে না চাইতেই শহর এবং গ্রামের অসন্তোষ একদিন ওই মোহানায় মেশার মতো হঠাৎ মিশে যায়, যা কোনো সরকারের কাছে সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি বলেই আমাদের ধরে নিতে হবে। এখন রাজনৈতিক অভিঘাতটা কি ছিল? এই যে সমস্ত ঘটনা ঘটছে, এর ফলে কংগ্রেসের ঐতিহ্যগত যে ভোট ব্যাংক ছিল, একটা কথা বলি, এই 60-এর দশক থেকেই একটা অদ্ভুত ট্রেন্ড আমরা দেখতাম। সেটা হচ্ছে শহরগুলি ছিল বামপন্থীদের দখলে, আর বাংলার গ্রাম ছিল কংগ্রেসের। এই ধারাটা ধীরে 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 পরিবর্তিত হয়ে ঠিক উল্টো চেহারা নিয়েছে। এটাও কিন্তু একটা লক্ষণীয় পরিবর্তন। এখন সাধারণ মানুষ যদি মনে করতে শুরু করে যে এই দল তাদের আর প্রতিনিধিত্বই করে না, তাহলে তারা কি করবে? আর অজয় মুখার্জি সেই সুযোগটাই নিয়েছিলেন। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে বলতে শুরু করলেন বিকল্প রাজনীতির কথা। তার বক্তব্য ছিল মোটামুটি যে এই প্রশাসনিক ব্যর্থতা কোনো সাময়িক সমস্যাই নয়, এটা কংগ্রেসের কাঠামোগত অবক্ষয়ের ফল। তাহলে দ্বিতীয় পর্বের শেষে সারাংশটা দাঁড়ালো কি? 67 সালের আগে বাংলায় জন অসন্তোষ যেভাবে আছড়ে পড়েছিল, তা পরপর একাধিক সংকটের সম্মিলিত ফল। খাদ্য সংকট মানুষের পেটে আঘাত করেছিল, মূল্যবৃদ্ধি রাজ্যের অর্থনীতিটাকেই প্রায় ভঙ্গুর করে দেয়, আর প্রশাসনিক ব্যর্থতা তাদের আত্মমর্যাদা বোধকে ধ্বংস করে দিয়েছিল। এই তিনের মিলিত অভিঘাতেই মানুষ রাস্তায় নামে, এবং সেই ঢেউই শেষ পর্যন্ত কংগ্রেসের দীর্ঘদিনের শাসনকে
ভাসিয়ে নিয়ে যায়। আগামীকাল তৃতীয় পর্বে সংক্ষেপে আমি খাদ্য আন্দোলনের কথাও বলবো, এবং আরও যে দুটো বিষয় আজকে আলোচনা করলাম না ইচ্ছে করেই সময়াভাবের কারণে, যে কেন্দ্র রাজ্য নেতৃত্বের সংঘাত, আর 3, বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতার সঙ্গে কংগ্রেসের অসামঞ্জস্য। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।